আজকের আলোচনায় স্বাগত। আজ আমরা জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটস বইটা নিয়ে একটু গভীরে যাব। এই বইটা দেখায় কিভাবে খুব ছোট, প্রায় বোঝাই যায় না এমন পরিবর্তনগুলো জীবনে বিশাল ফলাফল আনতে পারে। ঠিক। আর লেখক এখানে অ্যাটমিক শব্দটা খুব ভেবেচিন্তেই ব্যবহার করেছেন। যেমন ধরুন, একটা পরমাণু আকারে খুব ছোট, কিন্তু ওর মধ্যে অনেক শক্তি থাকতে পারে, তাই না? তেমনি ছোট ছোট অভ্যাসগুলো যদি আমরা রোজ করি, সেগুলো জীবনে অত্যন্ত শক্তিশালী প্রভাব ফেলতে পারে। আলাদা করে দেখলে হয়তো কিছুই মনে হবে না, কিন্তু একসঙ্গে জুড়লে এদের শক্তিটা ভাবা যায় না। দারুণ বলেছেন। এই অ্যাটমিক বা পারমাণবিক শক্তির মতো ব্যাপারটাই তো বইটার মূল কথা, তাই না? শুরুতেই একটা ধারণা আছে, প্রতিদিন মাত্র 1% উন্নতি। এটা শুনতে কেমন যেন খুবই কম মনে হয়, কিন্তু লেখক বলছেন বছর শেষে এইটুকু উন্নতি নাকি প্রায় 37 গুণ ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। এটা কিভাবে সম্ভব? একটু অদ্ভুত লাগে না শুনতে? হ্যাঁ, এখানেই বইটার একটা সবচেয়ে পাওয়ারফুল আইডিয়া লুকিয়ে আছে। এটা অনেকটা চক্রবৃদ্ধি সুদের মতো কাজ করে, বুঝলেন? প্রতিদিনের ওই সামান্য একটু ভালো হওয়াটা পরের দিনের উন্নতির ভিত তৈরি করে দেয়। প্রথম দিকে হয়তো পরিবর্তনটা চোখে পড়ার মতো হবে না, কিন্তু সময়ের সাথে সাথে এর প্রভাবটা জ্যামিতিক হারে বাড়ে। আচ্ছা। তবে ক্লিয়ার শুধু এই 1% উন্নতির কথা বলেই কিন্তু থামেননি। উনি আরও জরুরি একটা দিকে জোর দিয়েছেন, সেটা হলো লক্ষ্য বা গোলের চেয়েও সিস্টেম বা পদ্ধতির উপর বেশি মনোযোগ দেওয়া। লক্ষ্য বনাম সিস্টেম, এটা একটু বুঝিয়ে বলবেন? আমরা তো সাধারণত লক্ষ্য ঠিক করেই এগোই, যেমন ওজন কমাবো বা একটা বই লিখব, এগুলো তো লক্ষ্য, তাই না? অবশ্যই। ক্লিয়ার বলছেন লক্ষ্যটা হলো আমরা কোথায় পৌঁছতে চাই, আমাদের ডেস্টিনেশন। আর সিস্টেম হলো সেই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমরা প্রতিদিন যে কাজগুলো করি, সেই পথটা বা প্রসেসটা। দেখুন, যারা সফল হয় আর যারা হয় না, তাদের লক্ষ্য হয়তো একই থাকে। ধরুন, অলিম্পিকে সোনা জেতা। হ্যাঁ, ঠিক। কিন্তু জেতে কে? জেতে সেই যার প্রতিদিনের ট্রেনিং বা সিস্টেমটা বেশি কাজের। তাই লক্ষ্য ঠিক করাটা জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা ভালো সিস্টেম বানানো এবং সেটাকে ফলো করা রোজ। তার শুধু ইচ্ছা থাকলেই হবে না, প্রতিদিনের কাজের একটা রুটিন বা স্ট্রাকচার বানাতে হবে যা আমাদের লক্ষ্যের দিকে নিয়ে যাবে। এই আইডিয়াটাই তো পুরো বইটার ভিত, তাই না? আচ্ছা, বইয়ের প্রথম যে পয়েন্টসটা, ছোট ছোট পরিবর্তনই বড় পার্থক্য গড়ে তোলে, এটা নিয়ে যদি একটু বলি, এটা কি ওই 1% উন্নতির ধারণারই এক্সটেনশন? হ্যাঁ, অনেকটাই তাই। আমরা অনেক সময় কি ভাবি যে জীবনে বড় সাকসেস পেতে হলে রাতারাতি বিরাট কিছু করতে হবে, একটা বিশাল স্টেপ নিতে হবে। ঠিক একটা ম্যাজিকের মতো কিছু। হ্যাঁ, কিন্তু কেয়ার দেখাচ্ছেন রিয়েল লাইফে সাকসেস সেভাবে আসে না। বড় অ্যাচিভমেন্টগুলো আসলে দিনের পর দিন ধরে করা ছোট ছোট, প্রায় নগণ্য মনে হওয়া অভ্যাসের জমানো ফল। ও আচ্ছা। এটা অনেকটা বরফ গলার মতো। ধরুন, টেম্পারেচার বাড়ছে ডিগ্রি ডিগ্রি করে, অনেকক্ষণ হয়তো কিছুই হচ্ছে না, কিন্তু একটা পয়েন্টে আসার পর হঠাৎ করে বরফ গলতে শুরু করে। অভ্যাসের শক্তিও ঠিক এভাবেই জমা হয়। লেখক এটাকে বলেছেন প্ল্যাটু অফ লেটেন্ট পোটেনশিয়াল, সুপ্ত সম্ভাবনার মালভূমি আর কি। অনেক দিন চেষ্টার পরও ফল না দেখে হতাশ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আসলে ভেতরে ভেতরে পরিবর্তনটা কিন্তু তৈরিই হচ্ছিল। একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরুন, কেউ রোজ বই পড়তে চায়। যদি সেভাবে প্রতিদিন 50 পাতা পড়বে, শুরুতেই তো একটা চাপ লাগবে, তাই না? একদম কিন্তু যদি সে ঠিক করে রোজ মাত্র 5 পাতা পড়বে। ঠিক। প্রতিদিন 5 পাতা পড়াটা হয়তো খুবই সামান্য মনে হবে, কিন্তু যদি সেটা রোজ করতে পারে, তাহলে মাসে 150 পাতা, বছরে প্রায় 1800 পাতা, প্রায় 6-7টা মাঝারি সাইজের বইয়ের সমান। বাহ! হয়তো প্রথম মাসে খুব বড় কিছু মনে হবে না, কিন্তু বছর শেষে তার জ্ঞান বা চিন্তার জগতে একটা বেশ বড় পরিবর্তন আসতে পারে। একইভাবে প্রতিদিন 10টা পুশ আপ দেওয়াটা হয়তো সামান্য, কিন্তু সেটাই অভ্যেসে দাঁড়ালে শরীর ধীরে ধীরে আরও বেশি চাপ নিতে রেডি হয়। আসল কথাটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। এই ধারাবাহিকতাটা ধরে রাখার জন্যই কি লেখক পরিচয় পরিবর্তনের উপর এত জোর দিয়েছেন? বলছেন যে রেজাল্ট বেসড অভ্যাস, আমি ওজন কমাতে চাই,
এর চেয়ে আইডেন্টিটি বেসড অভ্যাস, আমি একজন সুস্থ মানুষ হতে চাই, তৈরি করা নাকি অনেক বেশি এফেক্টিভ। এটা কি সত্যি কাজ করে? মানে নিজের আইডেন্টিটি বদলানো তো বেশ কঠিন ব্যাপার মনে হয়। এটা বইয়ের অন্যতম গভীর এবং শক্তিশালী একটা ধারণা। আর হ্যাঁ, নিজের মূল বিশ্বাস বা পরিচয় বদলানো অবশ্যই সহজ নয়, কিন্তু ক্লিয়ার বলছেন যে পার্মানেন্ট চেঞ্জ আনতে হলে এটাই সবচেয়ে কার্যকর রাস্তা। কিভাবে? দেখুন, যখন আমরা ফলাফলের উপর ফোকাস করি, যেমন ওজন কমানো, তখন লক্ষ্যটা পূরণ হয়ে গেলে মোটিভেশনটা চলে যেতে পারে। ওজন কমার পর আবার পুরনো অভ্যেসে ফিরে যাওয়ার চান্স থাকে। ঠিক। কিন্তু যখন কেউ নিজেকে সুস্থ মানুষ হিসেবে ভাবতে শুরু করে, তখন হেলদি লাইফস্টাইল তার পরিচয়ের অংশ হয়ে যায়। তখন ব্যায়াম করা বা হেলদি খাবার খাওয়া যা আর জোর করে করা কিছু মনে হয় না। ওটাই স্বাভাবিক মনে হয়, কারণ সুস্থ মানুষরা তো এমনই করে, তাই না? তার মানে আমি কি চাই সেটার চেয়ে আমি কেমন মানুষ হতে চাই এইটা ভাবতে হবে। যেমন কেউ যদি নিজেকে স্মোকার ভাবে, তার পক্ষে সিগারেট ছাড়া কঠিন, কিন্তু যদি সে নিজেকে নন স্মোকার হিসেবে ভাবতে শুরু করে, ঠিক তখন প্রতিবার সিগারেট রিজেক্ট করাটা তার নতুন পরিচয়কেই আরও স্ট্রং করে। বাহ! এখানেই ক্লিয়ার ওই বিখ্যাত কথাটা বলেছেন, হ্যাবিটস আর নট অ্যাবাউট হ্যাভিং সামথিং, দেয়ার অ্যাবাউট বিকামিং সামওয়ান। অভ্যাস কিছু পাওয়ার জন্য নয়, বরং কোনো এক ধরনের মানুষে পরিণত হওয়ার জন্য। প্রতিটি ছোট কাজ যেটা আমাদের পছন্দের পরিচয়ের সাথে মেলে, সেটা আসলে আমাদের সেই পরিচয়ের পক্ষেই একটা ভোট। যত বেশি ভোট জমা হয়, পরিচয়টা ততটাই পাকা হয়। তাই প্রশ্নটা হওয়া উচিত না আমি কি পেতে চাই, বরং আমি কেমন মানুষ হতে চাই। দারুণ আইডিয়া। আচ্ছা, এই অভ্যাস গড়া বা ভাঙার প্রসেসটা কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য বইতে একটা হ্যাবিট লুপ বা অভ্যাস চক্রের কথা বলা হয়েছে। এই চক্রটা আসলে কি, একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, ক্লিয়ার বলছেন। প্রত্যেকটা অভ্যাস একটা 4 ধাপে সাইকেল ফলো করে: সংকেত, কিউ, আকর্ষণ, ক্রেভিং, প্রতিক্রিয়া, রেসপন্স, আর পুরস্কার, রিওয়ার্ড। এই 4টে ধাপ একসঙ্গে কাজ করে একটা অটোমেটিক বিহেভিয়ার তৈরি করে, যেটা আমরা বারবার করতে থাকি। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, বিকেলে কাজ করতে করতে অনেকেরই একটু মিষ্টি খেতে ইচ্ছে করে। এখানে চক্রটা কেমন হবে? খুব ভালো উদাহরণ। ধরুন বিকেল 4টে বাজলো, এটা হলো সংকেত, আর কাজের চাপে একটু ক্লান্তি বা বোরডম লাগছে, তখন ব্রেনে মিষ্টি কিছু খাওয়ার একটা তীব্র ইচ্ছা বা আকর্ষণ জাগলো, ক্রেভিং, কারণ আগে হয়তো মিষ্টি খেয়ে এনার্জি বা আনন্দ পাওয়া গেছে। এই আকর্ষণের বশে আপনি উঠে গিয়ে একটা চকলেট বা মিষ্টি খেলেন, এটা প্রতিক্রিয়া। খাওয়ার পর আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হলো, যা আপনাকে একটা সাময়িক আনন্দ বা স্যাটিসফ্যাকশন দিল, এটা পুরস্কার। এই পুরস্কারটাই ব্রেনকে শেখায় যে পরের বার একই সংকেত, বিকেল 4টের ক্লান্তি এলে একই প্রতিক্রিয়া, মিষ্টি খাওয়া করলে আবার সেই ভালো লাগাটা পাওয়া যাবে। এভাবেই লুপটা শক্তিশালী হয়। তার মানে ভালো বা খারাপ সব অভ্যাসই এই একই লুপ মেনে চলে। আর এই লুপের কোনো একটা অংশকে যদি আমরা একটু এদিক ওদিক করতে পারি, তাহলেই অভ্যাসটা বদলানো যাবে। ওই যে ডোপামিনের ব্যাপারটা বললেন, ওটাই কি আকর্ষণের মূল কারণ? মূলত তাই। ডোপামিন শুধু পুরস্কারের অনুভূতি দেয় না, এটা এক্সপেকটেশন আর ক্রেভিংয়ের ক্ষেত্রেও বড় রোল প্লে করে। আমরা যখন কোনো রিওয়ার্ড আশা করি, তখনই ডোপামিন বেরোতে শুরু করে, যেটা আমাদের কাজটা করার জন্য মোটিভেট করে। খারাপ অভ্যাসের ক্ষেত্রে এই আকর্ষণটা কন্ট্রোল করাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে হ্যাঁ, লুপের যেকোনো একটা বা একাধিক অংশকে চেঞ্জ করেই অভ্যাস বদলানো সম্ভব। আর এখানেই আসছে ক্লিয়ারের বিখ্যাত 4টে নিয়ম। হ্যাঁ, ভালো অভ্যাস গড়ে তোলার জন্য দ্য 4 লজ অফ বিহেভিয়ার চেঞ্জ, এগুলো কি কি আর কিভাবে কাজ করে? এটা কি ওই হ্যাবিট লুপের 4টে স্টেপের সাথেই কানেক্টেড? একদম। এই 4টে নিয়ম সরাসরি হ্যাবিট লুপের 4টে ধাপকে টার্গেট করে বানানো। ভালো অভ্যাস গড়তে হলে সংকেতকে স্পষ্ট করা, মানে ভালো অভ্যাসের ট্রিগার বা কিউ যেন সহজে চোখে পড়ে বা মনে আসে। যেমন সকালে উঠে ব্যায়াম করতে চাইলে আগের রাতেই জামাকাপড় খাটের পাশে গুছিয়ে রাখা। আচ্ছা। দ্বিতীয় নিয়ম, আকর্ষণকে আকর্ষণীয় করা। অভ্যাসটাকে এমনভাবে প্রেজেন্ট করা যাতে সেটা করতে ভালো লাগে বা ইচ্ছা করে। যেমন ব্যায়াম করার সময় পছন্দের গান শোনা বা বন্ধুর সাথে করা। এখানে টেম্পটেশন বান্ডলিং, মানে প্রলোভন জুড়ে দেওয়ার কৌশলটাও কাজে দেয়। মানে যে কাজটা করতে ভালো লাগে সেটার সাথে নতুন অভ্যাসটাকে জুড়ে দেওয়া। ইন্টারেস্টিং। তৃতীয় নিয়ম, প্রতিক্রিয়াকে সহজ করা।
অভ্যাসটা শুরু করতে বা করতে যতটা সম্ভব কম এফর্ট লাগে সেদিকে খেয়াল রাখা। যেমন নতুন কোনো অভ্যাস 2 মিনিট রুল দিয়ে শুরু করা, মানে কাজটা যেন 2 মিনিটের বেশি না লাগে। যেমন ধরুন, বই পড়া না ভেবে 1 পাতা বই পড়া, এতে শুরু করার জড়তাটা কাটে। ও, শুরুটা সহজ করা। হ্যাঁ, আর চতুর্থ নিয়ম, পুরস্কারকে সন্তোষজনক করা, মেক ইট স্যাটিসফাইং। অভ্যাসটা করার পর যেন একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা রিওয়ার্ড পাওয়া যায়। যেমন একটা কাজ শেষ করে হ্যাবিট ট্র্যাকারে টিক দেওয়া বা নিজেকে ছোট একটা ট্রিট দেওয়া। এই তাৎক্ষণিক সন্তুষ্টি ব্রেনকে পজিটিভ সিগন্যাল পাঠায়। এই 4টে নিয়ম তো বেশ কাজের মনে হচ্ছে। ওই যে বললেন মেক ইট অ্যাট্রাক্টিভ, অনেক সময় তো ভালো অভ্যাসগুলো আকর্ষণীয় হয় না, যেমন দাঁত ফ্লস করা। সেক্ষেত্রে টেম্পটেশন বান্ডলিং কাজে আসতে পারে। কিন্তু মেক ইট ইজি নিয়ে একটা প্রশ্ন আসছে। সবকিছু সহজ করে ফেললে কি আমরা কঠিন কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলব না? কমফর্ট জোনে চলে যাব না? খুব ভালো প্রশ্ন। মেক ইট ইজি নিয়মটার আসল উদ্দেশ্য কিন্তু কঠিন কাজকে এড়ানো নয়, বরং শুরু করার যে বাধাটা সেটা কমানো। অনেক সময় আমরা শুরুই করতে পারি না, কারণ কাজটা অনেক বড় বা কঠিন লাগে। ঠিক। 2 মিনিট রুল বা কাজটাকে ছোট ছোট স্টেপে ভাঙার উদ্দেশ্য হল শুধু শুরুটা করা, গেট দ্য বল রোলিং আর কি। একবার শুরু করে দিলে, মোমেন্টাম পেয়ে গেলে, তখন চালিয়ে যাওয়াটা সহজ হয়। এটা আসলে জড়তা কাটানোর একটা টেকনিক। পরে তো ধীরে ধীরে কাজটার ডিফিকাল্টি বাড়ানোই যেতে পারে। বোঝা গেল। তাহলে খারাপ অভ্যাস ভাঙার কৌশলগুলো কি এই নিয়মগুলো জাস্ট উল্টো? হ্যাঁ, একদম তাই। খারাপ অভ্যাস ভাঙতে হলে এই 4টে নিয়মকে উল্টো করে অ্যাপ্লাই করতে হবে। 1. সংকেতকে অদৃশ্য করা, মেক ইট ইনভিজিবল। যে জিনিসটা খারাপ অভ্যাসটাকে ট্রিগার করে সেটা চোখের সামনে থেকে সরানো। যেমন ফোনে টাইম নষ্ট হলে নোটিফিকেশন বন্ধ রাখা বা ফোনটা অন্য ঘরে রেখে দেওয়া। 2. আকর্ষণকে অনাকর্ষণীয় করা, মেক ইট আনঅ্যাট্রাক্টিভ। খারাপ অভ্যাসের খারাপ দিকগুলো নিয়ে ভাবা বা সেগুলোকে হাইলাইট করা। আচ্ছা। 3. প্রতিক্রিয়াকে কঠিন করা, মেক ইট ডিফিকাল্ট। খারাপ অভ্যাসটা করা যেন কঠিন হয়ে যায়। যেমন টিভি কম দেখতে চাইলে রিমোটের ব্যাটারি খুলে রাখা বা টিভিটা আলমারিতে ভরে রাখা। বেশ ক্রিয়েটিভ তো। আর 4. পুরস্কারকে অসন্তোষজনক করা, মেক ইট আনস্যাটিসফাইং। খারাপ অভ্যাসটা করার পর যেন কোনো পানিশমেন্ট বা নেগেটিভ কনসিকুয়েন্সেস আসে, যেমন কাউকে অ্যাকাউন্টেবল রাখা বা নিয়ম ভাঙলে ফাইন দেওয়া, এই রকম কিছু। পরিবেশের ভূমিকা নিয়েও তো বইটাতে বেশ জোর দেওয়া হয়েছে। বলা হচ্ছে আমাদের উইল পাওয়ার বা মোটিভেশনের চেয়েও নাকি পরিবেশ বেশি শক্তিশালী। এটা কতটা সত্যি? তার মানে কি আমরা আমাদের পরিবেশের দাস? দাস বলাটা হয়তো একটু বাড়াবাড়ি শোনাবে, কিন্তু পরিবেশের প্রভাব সত্যি বিশাল, অমচম। ক্লিয়ার বলছেন, আমরা প্রায়ই ভাবি আমাদের আচরণ আমাদের পার্সোনালিটি বা পছন্দের ফল, কিন্তু আসলে আমাদের চারপাশের পরিবেশ সাইলেন্টলি আমাদের আচরণকে অনেকাংশে কন্ট্রোল করে। তাই? হ্যাঁ, আমরা যা দেখি, যা হাতের কাছে পাই, সেটাই আমাদের কাজকে ইনফ্লুয়েন্স করে। যেমন রান্নাঘরে কাউন্টারের ওপর যদি ফলের ঝুড়ি থাকে, ফল খাওয়ার সম্ভাবনা বাড়ে, কিন্তু যদি কুকিজের বয়াম রাখা থাকে, তখন কি হবে? তখন কুকিজ খাওয়ার সম্ভাবনাই বাড়বে। তার মানে ইচ্ছাশক্তির উপর ভরসা না করে আমাদের পরিবেশটাকে এমনভাবে ডিজাইন করা উচিত যা ভালো অভ্যাসকে সাপোর্ট করে আর খারাপ অভ্যাসকে ডিসকারেজ করে। যেমন বই পড়ার জন্য বই হাতের কাছে রাখা বা কম খাওয়ার জন্য ছোট প্লেট ব্যবহার করা। একদম, এটাই হলো এনভায়রনমেন্ট ডিজাইন। কনসিয়াসলি নিজের কাজের জায়গা, থাকার ঘর, এমনকি ডিজিটাল এনভায়রনমেন্টকেও এমনভাবে সাজানো যাতে ঠিক কাজটা করাই সহজ হয়ে যায় আর ভুল কাজটা করা কঠিন হয়। এটা অভ্যাস কন্ট্রোলের একটা খুবই ইফেক্টিভ কিন্তু প্রায়শই অবহেলিত কৌশল। আর একটা কৌশল যা প্রায় শোনা যায়, অভ্যাস ট্র্যাক করা বা প্রোগ্রেস নজরে রাখা। বইটা থেকে এটার উপরও জোর দেওয়া হয়েছে। এটা কি সত্যি এতটা দরকারি? মাঝে মধ্যে মনে হয় এটাকে একটু বেশি প্রেশার ক্রিয়েট করে না? হ্যাঁ, ক্লিয়ার হ্যাবিট ট্র্যাকিংয়ের উপর জোর দিয়েছেন। এর বেশ কয়েকটা সুবিধা আছে। প্রথমত, এটা আমাদের অ্যাওয়্যার করে তোলে যে আমরা কাজটা আসলেই করছি কিনা। দ্বিতীয়ত, যখন আমরা দেখি যে পরপর কয়েকদিন কাজটা করতে পেরেছি, তখন একটা ভিজুয়াল প্রুফ তৈরি হয় প্রোগ্রেসের, যা আমাদের আরও এনকারেজ করে। ও আচ্ছা। ক্যালেন্ডারে ক্রস দেওয়া বা অ্যাপে টিক দেওয়া, এই কাজটা নিজেই একটা ছোট রিওয়ার্ডের মতো কাজ করে এবং কনসিস্টেন্সি রাখতে সাহায্য করে। ডোন্ট ব্রেক দ্য চেন বা শিকল ভাঙা যাবে না, এই মেন্টালিটিটা খুব পাওয়ারফুল হতে পারে। হুম। তবে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন,
কারো কারো ক্ষেত্রে এটা অতিরিক্ত চাপ বা অবসেশন তৈরি করতে পারে। যদি ট্র্যাকিং স্ট্রেসফুল মনে হয় তবে হয়তো অন্য কোনো মেথড ব্যবহার করা ভালো, কিন্তু বেশিরভাগ মানুষের জন্য এটা মোটিভেশন ধরে রাখার একটা ভালো উপায়। এত সব কৌশল জানা সত্ত্বেও মানুষ কেন মাঝপথে হাল ছেড়ে দেয় এত চেষ্টার পরেও? ধৈর্যের অভাবটাই কি মেইন কারণ? ধৈর্য অবশ্যই একটা বিরাট ফ্যাক্টর। ক্লিয়ার বলছেন, আমরা প্রায় খুব তাড়াতাড়ি রেজাল্ট চাই। যখন দেখি কয়েক সপ্তাহ বা মাস চেষ্টা করার পরেও তেমন কোনো ড্রামাটিক চেঞ্জ আসছে না, মানে ওই প্ল্যাটু অফ লেটেন্ট পোটেনশিয়ালের সময়টা, তখন আমরা হতাশ হয়ে হাল ছেড়ে দিই। হ্যাঁ, এটা হয়। আমরা ভুলে যাই যে অভ্যাসের শক্তিটা চক্রবৃদ্ধি হারে বাড়ে, লিনিয়ারলি নয়। এখানেই ক্লিয়ারের সেই জরুরি কথাটা আবার আসে, ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইয়োর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইয়োর সিস্টেমস। এই উক্তিটা সত্যিই ভাবায়। তার মানে আমাদের লক্ষ্য যতই উঁচু হোক, যদি আমাদের প্রতিদিনের সিস্টেম বা প্রসেসটা দুর্বল হয়, তাহলে আমরা ওখানে পৌঁছব না, বরং আমাদের সিস্টেমের লেভেলেই থেকে যাব। সাফল্যটা সিস্টেমের কনসিস্টেন্সির উপর নির্ভর করে, লক্ষ্যের গ্র্যান্ডনেসের ওপর নয়। ঠিক। তাই ফলাফলের চিন্তাটা কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে প্রসেসের ওপর, মানে প্রতিদিনের ছোট ছোট কাজগুলো ঠিকঠাক করার ওপর ফোকাস করা উচিত। বিশ্বাস রাখতে হবে যে এই ছোট ছোট কাজগুলোই সময়ের সাথে সাথে জমা হয়ে একদিন কাঙ্ক্ষিত ফল দেবে। সাকসেস কোনো একটা ইভেন্ট না, এটা প্রতিদিনের অভ্যাসের যোগফল। আর এই পুরো জার্নির ফাইনাল ডেস্টিনেশন কি তাহলে? সেই আইডেন্টিটি চেঞ্জের স্টেজে পৌঁছানো, যেখানে ভালো অভ্যাসগুলো আর কনশিয়াস এফর্ট থাকে না, বরং আমাদের সত্তার অংশ হয়ে যায়। একদম, এটাই হলো অভ্যাসের শিখর। যখন কোনো কাজ আর করতে হবে বলে মনে হয় না, বরং আমি এমনই এই ফিলিংস থেকে আসে। একজন দৌড়বিদ রোজ দৌড়ায় কারণ তাকে ক্যালোরি বার্ন করতে হবে বলে নয়, বরং কারণ সে নিজেকে দৌড়বিদ মনে করে, আর দৌড়বিদরা দৌড়ায়। একজন লেখক লেখেন কারণ তার ডেডলাইন আছে বলে নয়, বরং কারণ সে লেখক, আর লেখকরা লেখেন। যখন আপনার অভ্যাসগুলো আপনার আইডেন্টিটির সাথে মিশে যায়, তখন আর বাইরের মোটিভেশন বা ডিসিপ্লিনের ওপর অতটা নির্ভর করতে হয় না, ভেতরের ড্রাইভটাই যথেষ্ট। চমৎকার আলোচনা হলো। তাহলে যদি পুরো বিষয়টা একটু গুছিয়ে বলি, ছোট ছোট আপাতদৃষ্টিতে নগণ্য অভ্যাসে জীবনে বড় পরিবর্তন আনতে পারে। প্রতিদিন মাত্র 1% উন্নতি দীর্ঘমেয়াদে বিশাল পার্থক্য গড়ে দেয়। সাকসেসের জন্য গোলের চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হলো একটা এফেক্টিভ সিস্টেম তৈরি করা এবং সেটাকে রোজ ফলো করা। ভালো অভ্যাস গড়ার 4টে নিয়ম: স্পষ্ট করা, আকর্ষণীয় করা, সহজ করা, সন্তোষজনক করা, আর খারাপ অভ্যাস ভাঙার উল্টো নিয়মগুলো ব্যবহার করে আমরা আমাদের আচরণ কন্ট্রোল করতে পারি। এনভায়রনমেন্ট ডিজাইন করা আর হ্যাবিট ট্র্যাক করা এই জার্নিতে হেল্প করতে পারে। আর সবচেয়ে জরুরি হলো ধৈর্য ধরে রাখা এবং প্রসেস বা সিস্টেমের উপর ফোকাস করা, কারণ পার্মানেন্ট চেঞ্জ তখনই আসে যখন অভ্যাসগুলো আমাদের পরিচয়ের অংশে পরিণত হয়। খুব সুন্দরভাবে সামারি করেছেন। আর মূল মেসেজটা হলো, শুরু করার জন্য কোনো বিশাল লাফ দেওয়ার দরকার নেই। আজ থেকেই খুব ছোট একটা ভালো অভ্যাস বেছে নেওয়া যেতে পারে। হতে পারে সেটা মাত্র 2 মিনিটের কোনো কাজ, কিন্তু প্রতিদিন সেটা করাটাই আসল ধারাবাহিকতা। আর আমাদের শ্রোতাদের জন্য একটা শেষ চিন্তা রেখে যেতে চাই। একবার ভাবুন তো, আজকের করা একটা অতি সাধারণ ছোট ভালো কাজ, হতে পারে সেটা কাউকে ধন্যবাদ জানানো, 1 গ্লাস জল বেশি খাওয়া, বা মাত্র 5 মিনিট ধ্যান করা, কিভাবে ভবিষ্যতের কোনো এক সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। হয়তো এই ছোট পদক্ষেপটাই একদিন বিশাল কোনো অর্জনের ভিত তৈরি করবে। ঠিক যেমন ছোট ছোট জলকণা মিলেই তো তৈরি হয় মহাসাগর। পরিবর্তনটা শুরু হোক না আজ এই ছোট পদক্ষেপটা থেকেই।